নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। তদন্ত শেষে মামলা। ফেনীতে বিচারের দাবিতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। রংপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে হত্যা চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, অভিযুক্ত পলাতক। পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সঙ্গে টিকতে পারছে না বাংলাদেশ। বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। রোজা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, আদা ও রসুনের দাম, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। এবং বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমি মো। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। সকালে রাজধানী সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এই ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, তদন্ত শেষে মানি লন্ডারিং আইনে মামলা হবে। অনেকে এই টাকা ইনভেস্ট করেছে, কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। সুতরাং আমরা সিআইডি যেহেতু মানি লন্ডারিং দেখে থাকি, এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে জিএ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শহরের একাডেমি এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। সড়কের দুধারে প্রায় 1 কিলোমিটার জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নুসরাতের হত্যাকারীদের শাস্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। আমরা চাই তার যাতে ন্যায্য বিচার হয়। সব এরকম ভাবে অনেক মেয়ে হতে পারে, দেশে অনেক জায়গায় অত্যাচার হচ্ছে। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা কঠোরভাবে ওনাদের যেন শাস্তি দেয়, একজনের দেখা অন্যজন যেন এরকম কাজ না করতে পারে। নুসরাত আমাদের বোন, তার হত্যার বিচার না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা যদি না হয় আমাদের বোনেরা স্বাধীনভাবে চলতে পারবে না। তাই আমরা সিরাজউদ্দৌলার ফাঁসি চাই। এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা সবাই যেন গ্রেপ্তার হয় এবং যারা কোনোভাবে পার পেয়ে যেতে না পারে। রংপুরের কাউনিয়ায় এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আক্রান্তের চিৎকারে লোকজন ছুটে এসে উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন রতন সরকার। স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে বাড়ির পাশে মাছ চাষ করা পুকুরে জাল ফেলার শব্দ শুনতে পেরে ছুটে যান নির্যাতিতা। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী হালিম। ধস্তাধস্তির এক পর্যায়ে নির্যাতিতাকে গলা টিপে হত্যার চেষ্টা করলে তার আর্তচিৎকারে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে। পুকুর দেখতে যাই, মাছ আবাদ করে দেখতে যাই, এর মধ্যে মনে করো ওই হাকিম দৌড়িয়ে এসছে, আসি আমাকে পাশ দিয়ে পাঞ্জাবি ধরছে, ধরিয়ে মুখের মধ্যে ওনার মুখের ছিবড়ি দিছে বাবা, দিয়ে আমাকে কামড়াইছে, কুমড়ে কাপড় টাপড় ব্যাপাক ছিঁড়ে আমাকে বেদুতি করছে, ব্যাপাক আমার জখম করে দিতে। আসি বাজার থেকে আসি দেখি আমার স্ত্রী ফেরাট অবস্থা, তারপরে মেডিকেল নিয়ে গেছে। কামড়ের দাগ এবং হাতের এগুলো দেখি আমি পরে মেডিকেলে ভর্তি করেছি এবং থানা তো অবগত করেছি। নির্যাতিতার শারীরিক ক্ষত সারলেও মানসিকভাবে সুস্থ হতে সময় লাগবে বলে জানালেন চিকিৎসক। কিছু চিহ্ন রয়েছে, শারীরিক আঘাতের চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো ব্যাপারে চিকিৎসা চলছে, আর বাকি মহিলাকে দেখার পরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী হালিম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। রতন সরকার, সময় সংবাদ, কাউনিয়া, রংপুর। পাট থেকে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নানা পণ্য। সোনালী আঁশের দেশ বাংলাদেশে তৈরিকৃত পাট পণ্যের মধ্যে ব্যাগ আর গৃহসজ্জার সামগ্রীরই গুরুত্ব বেশি। তবে এই পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারত ও চীনের কাছে। বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টার বলছে, আন্তর্জাতিক বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাগ। বাংলাদেশে সোনালী আঁশ পাটের সমস্যাও
সম্ভাবনা নিয়ে পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। এই যে ক্রীড়া সামগ্রী, র্যাকেট, স্লাইডার ও নানা ধরনের যন্ত্রপাতি এসবই পাট থেকে তৈরি। ফ্রান্সের বেসরকারি প্রতিষ্ঠান গোল্ড অফ বেঙ্গল পাট থেকে তৈরি করেছে কাঠের বিকল্প নানা ধরনের পাত, এমনকি পুরো নৌকাও। আমরা পাটের সাথে তোষা ও অন্যান্য উপাদান মিশিয়ে নানা ধরনের পণ্য তৈরি করেছি। আমাদের অভিজ্ঞতা বলছে যে আরো অনেক ধরনের পণ্য পাট থেকে তৈরি করা সম্ভব, যা ব্যবসায়িকভাবেও লাভজনক। প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশের পাট দিয়ে ফ্রান্স যেখানে তৈরি করছে কাঠের সব বিকল্প, এমনকি গাড়ির ভেতরের সব যন্ত্রাংশ, সেখানে বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যের মধ্যে গুরুত্ব পাচ্ছে পাটের তৈরি ব্যাগ এবং গৃহসজ্জার নানা সামগ্রী। এই পাটের ব্যাগও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকতে পারছে না। মেইনলি আমরা 3 বছর রান করেছি, আমরা প্রোডাক্টগুলো সেলও করছি, কিন্তু লস দিতে দিতে মানে আমি যখন বায়ারের সাথে কমিউনিকেট করি তখন দেখি যে আমার প্রোডাক্টের থেকে চায়না এবং ইন্ডিয়া অনেক বেশি ওরা লো প্রাইস দেয়। প্রায় একই ধরনের সুর বাংলাদেশের পাট নিয়ে 6 বছর ধরে কাজ করা কোয়েন্টিনের কথায়ও। তিনি বলছেন পাট নিয়ে বাংলাদেশের নানা উদ্যোগের কথা শোনা গেলেও এর বেশিরভাগই আসলে কাজের গরুর মতো, কেতাবে আছে তবে গোয়ালে নেই। আমি শুনি নানা ধরনের উদ্যোগের কথা, কিন্তু দেখিনি এ পর্যন্ত। দেখবেন পাটকল শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করছে। আমার মনে হয় বাংলাদেশের সরকার সাহায্য করতে চায়, তবে যে উপায় হওয়া উচিত তা হচ্ছে না। কাঁচামালের এই অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করেছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। তারা বলছে তাদের দরকার ভারতের মতন কম্পোজিট মিল। একটা বা দুইটা যদি কম্পোজিট মিল, জুট মিল হয়, যেখান থেকে সহজেই কাঁচামালটা নিতে পারবেন, ফেব্রিক্সটা নিতে পারবেন, ডাইং সম্ভব, লেমিনেশন সম্ভব, ওয়ান স্টপ সার্ভিসের মতন কাঁচামালের প্রাপ্যতার জন্য আমাদের ইমিডিয়েট কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বলছে কম দামে পাট কেনার জন্য উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিটা মিলকে তার বিক্রি লব্ধ আয় থেকে 25% এখন পাট কেনার জন্য টাকা রাখতে হবে। পাট ক্রয় করার ক্ষেত্রে যদি সরকারের কোনো ঋণ সাপোর্ট অথবা ভর্তুকি সাপোর্ট দিতে হয়, সেটা যেন অবশ্যই পাট কেনার মৌসুমে দেওয়া হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পাট খাতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। পাশের দেশ ভারত এক্ষেত্রে একটি ভালো উদাহরণ হতে পারে, যারা কোনো ধরনের কাঁচা পাট রপ্তানি করে না, বরং তাদের দেশের পাটকলগুলোর যোগানের জন্য বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে থাকে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত সরবরাহ আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টনের বুকিং রেট $60 কমলেও দেশের বাজারে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ছোলার দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে কেজি প্রতি অন্তত 6 টাকা করে আদা ও রসুনের দাম। তবে সরবরাহ বাড়ায় চিনি ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা, আর যে কারণে এ মাসকে কেন্দ্র করে চলে ছোলার বাজার। বিগত বছরগুলোর মতো এই বছরও রোজা শুরুর আগে থেকেই দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোলার দাম ঊর্ধ্বমুখী। গত 1 মাসে রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় প্রতি টন ছোলার বুকিং রেট $640 থেকে কমে $580 এসে দাঁড়িয়েছে। কিন্তু কৃত্রিম সংকটের কারণে 1 সপ্তাহে প্রতি কেজি ছোলার দাম 5 টাকা করে বেড়ে গেছে। ছোলা চাহিদার তুলনায় প্রচুর সরবরাহ আছে, তারপরও বাজারটা আপনার 5 থেকে 6 টাকা করে কেজিতে বেড়ে গেছে। সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে কেজি প্রতি 5 টাকা বাড়ায় আদা 70 টাকা এবং রসুন 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানে পেঁয়াজের দাম এ সপ্তাহে কেজিতে 1 টাকা কমেছে। এই সপ্তাহে ধরেন আদাটা আপনার 2-3 টাকা বাড়ছে কেজিতে, আর রসুন 80-82 টাকা ছিল, আজকে 88-90 টাকা বিক্রি করতেছে আর কি। আর পেঁয়াজটা একটু আমদানি বেশি, এর জন্য গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 টাকা আটানো একটু কমতে দিবে। বেশ কিছুদিন ধরে চিনির দাম বাড়লো, এই সপ্তাহে মন প্রতি কমেছে 20 টাকা। রমজানে চিনি বাজার বাড়ার তেমন কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত চিনি আছে। তারপরও যেহেতু বাড়তি চাহিদা হয়, সেই কারণে হয়তো 10-20 টাকা প্রতি মনে বাড়া কমার মধ্যে থাকবে বাজার। এদিকে এই সপ্তাহ মন প্রতি 20 থেকে 25 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 8 আনা করে, কেজি প্রতি পাম অয়েল, সুপার, সয়াবিন সব কিছু তো কমেছে। আন্তর্জাতিক বাজার কম এবং সরবরাহ প্রচুর আছে, যার বিদায় বাজার কমতির দিকে।
পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পাইকারি ভোগ্যপণ্যের বাজারে বর্তমানে প্রতিদিন 1 থেকে 150 কোটি টাকার অতিরিক্ত পণ্য বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে একের পর এক যুক্ত হচ্ছে অজুহাত। প্রথমে বলা হয়েছিল সরবরাহ ঘাটতি, সেটিও কেটে গেছে। এরপর বলা হয়েছে পয়লা বৈশাখে চাহিদা, তাও কাটলো। এখন বলা হচ্ছে আসন্ন পবিত্র শবে বরাতের কারণে চাহিদা বাড়ায় কিছু কিছু ভোগ্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু এখনও রমজান অনেকটা বাকি। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর পাইকারি বাজারে মিনিকেট ছাড়া কেজিতে 2 টাকা বেড়েছে সব ধরনের চালের দর। অস্বাভাবিকভাবে কেজিতে 10 টাকা বেড়েছে পোলাও চালের দরও। এজন্য ভারতীয় চালের আমদানি কম হয় এবং নতুন ধানের ফলন খারাপ হওয়াকে দুষছেন পাইকাররা। দর বেড়েছে আদা, রসুন এবং সব ধরনের ডালেরও। তবে রমজানকে কেন্দ্র করে সব ধরনের পণ্যের যথেষ্ট মজুদ থাকায় দাম আরও বাড়বে বলে জানান তারা। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। গেল মাস থেকেই কমতে থাকা চালের বাজারে হঠাৎ করেই উল্টো চিত্র। পাইকাররা বলছেন মিনিকেট ছাড়া সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। নতুন ফলনে আশানুরূপ ধান না পাওয়াকেই দুষছেন তারা। শবে বরাত সামনে রেখে পোলাও চালে কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান তারা। এই কেজিতে 2-3 টাকা বেশি। নতুন আড়াইশটা বর্তমানে এই মিলাররা বললো বলে 34 টাকা কেজি নতুন চালটা, আর আমরা পুরান আড়াইশটা ব্যস্ত আছি আপনার 32, 31, 32। হাওড়ের ধানের চিটা বেশি, আর বৃষ্টির কারণে আপনার শিলের কারণে হয়তো ফলন কম। বাজার বৃদ্ধি পেয়েছে আপনার পোলার চালের কেজি প্রতি, এটা অস্বাভাবিক বৃদ্ধি, প্রায় 10 টাকা। চালের মতোই দর বেড়েছে আদা রসুনের। কেজিতে 5 টাকা আদা রসুনের দর বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। 20 থেকে 22 টাকা দেশি পেঁয়াজের বাজার, আর এলচি পেঁয়াজের বাজারটা কমছে। আদা বাজারটা 2 থেকে 3 টাকা বাড়ছে। চায়না রসুন এইটাও 4-5 টাকা বাড়ছে। আতঙ্কে মানুষের মাল কিনতেছে, এখন যে মালটা কিনতেছে 22 টাকা 20 টাকা, এই বাজারটা রমজান মাসে আরো 4-5 টাকা কমবে। শবে বরাতের অজুহাতে হঠাৎ করেই বেড়েছে সব ধরনের ডালের দর। মানভেদে কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। তবে রমজানে দাম না বাড়ার আভাস দিলেন পাইকাররা। সব ধরনের ডালে কেজিতে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা পরিমাণ এরকম বাড়ছে। দেশি ডাল যেমন গত সপ্তাহে ছিল 85 টাকা, এই সপ্তাহে 88, 90 মানভেদে। চিনি আজকে বিক্রি করলাম 2480 টাকা, 90 টাকা, সর্বোচ্চ 2500 টাকা বিক্রি করছি, মানে 50 টাকা কেজি। অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে জিরা, এলাচ সহ সব ধরনের মশলা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতা আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কোনো অনুমোদন নেওয়া হয়নি। শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামে সংগঠনটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন তারা। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। টাকা দেয় নাই, এই যে একটা বাটপারি। যেহেতু আয়োজনটা বঙ্গবন্ধুর নামে, তাই ক্যামেরার সামনে অভিযোগ জানাতে রাজি নন স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা। দিতে পারবার আরো 300-400 টাকা খরচ করাইলো, অ্যাকাউন্ট খোলাইলো, ছবি তুললো। এই 1 বছর গিয়ে আবার এই যে 1.5 বছর পরে আছে, তো টাকা তো দেওয়ার খবরই নাই। ঘটনা গত বছরের শুরুর দিকের। বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামের সংগঠনটি রাজধানীর বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে 100 টাকার বিনিময়ে একটি ফর্ম বিতরণ করে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে 25টি প্রশ্নের উত্তর করতে বলা হয়। শুধু ধানমন্ডি কামরুন্নেসা বিদ্যালয়ে ফর্ম ও নিবন্ধন ফির নামে তোলা হয় প্রায় 1 লাখ টাকা। গত বছরের জুন থেকে 5 ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা মেলেনি আজও। দিয়েছে কাউকে দিয়েছে? টাকা মিলবে কবে সেটি জানতে আমাদের অনুরোধে ফর্মে থাকা নাম্বারগুলোতে ফোন করেন স্কুলের শিক্ষকেরা, কিন্তু সেই পুরনো টালবাহানা। সব বাচ্চারা ফর্ম কিনছে, আপনি তো টাকাটা দিতে হবে ভাই। কামরুন্নেসা ছাড়াও ধানমন্ডি, আজিমপুর ও তেজগাঁওয়ের 3টি বালিকা বিদ্যালয়, শেখ জামাল, নাখালপাড়া, KM বশির, নবকুমার সহ 12টি স্কুলে চালানো হয় তথাকথিত এই বৃত্তি প্রতিযোগিতা। এসব অভিযোগ নিয়ে ফর্মে থাকা ঠিকানা ধরে কথিত ওই থিম পার্কের সন্ধানে গাজীপুরের কালীগঞ্জে যাই আমরা। সংগঠনের নেপথ্যে রয়েছেন এই 2 নারী। তাদের দাবি, তারা নিজেদের জমিতে পার্ক নির্মাণ করছেন এবং ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ এসবের অনুমতি দিয়েছেন। ইতিমধ্যেই 40টি স্কুলে চালানো এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল স্কুলে চালানোর আশা করেন তারা। আমরা বিভিন্ন স্কুলে কিন্তু বৃত্তি দিচ্ছি। বঙ্গবন্ধু ট্রাস্টের বা সরকারের অনুমতি লাগে? না, সরকারের অনুমতি না, ট্রাস্টের অনুমতি লাগে। অবশ্যই আমরা অনুমতি নিচ্ছি। আমরা একটা স্কুল থেকে নেই, এই স্কুলে দেই, এইভাবেই এখন চলতেছি। যদিও বঙ্গবন্ধু ট্রাস্ট লিখিতভাবে জানিয়েছে সংগঠনটির অনুমতি নেই।
অনুমতি প্রদানের কোনো এখতিয়ার নেই কোষাধ্যক্ষেরও। সাবেক কোষাধ্যক্ষ AM রফিক যেহেতু মারা গেছেন, তাই তার স্বাক্ষর জাল করা হয়েছে কিনা সেটি নিয়েও সন্দেহ জানায় ট্রাস্ট। সব শুনে শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দেশের সকল স্কুলকে নোটিশ দিয়ে সতর্ক করবেন তারা। এখানে যদি দেখা যায় কেউ অর্থ লোপাট করেছে, অর্থ নিয়েছে, সেই অর্থ ফেরত দিতে হবে। অর্থ যদি ফেরত দেওয়া না হয়ে থাকে তখন কিন্তু সেটা ফৌজদারি অপরাধ হিসেবে দণ্ডবিধির প্রচলিত বিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আবেগ ও ভালোবাসা রয়েছে এই জাতির। সেই আবেগকে নিয়ে কেউ যাতে অন্যায় সুবিধা আদায় করতে না পারে সেটি দেখার দায়িত্ব রাষ্ট্র, জনগণ সকলের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের আলালপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে, এটি হচ্ছে ময়মনসিংহ থেকে ফুলপুর বা হালুয়াঘাট শেরপুর যে সড়ক আছে, সেই সড়কের ময়মনসিংহ সদরের আলালপুরে কিছুক্ষণ আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। এখানে ট্রাক এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছেন এবং আর 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আছি এই মুহূর্তে ঘটনাস্থলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে, এই ঘটনাস্থলে এখনও যে দুর্ঘটনা কবলিত যে ট্রাক, সিএনজি অটোরিকশা এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা, সেটি ঘটনাস্থলে আছে। এই মুহূর্তে পুলিশ রেকার ভ্যান দিয়ে এখানে অভিযান চালাচ্ছে। রেকারের সাহায্যে সেই সিএনজি অটোরিকশা এবং ট্রাক সেটি রাস্তায় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, পুলিশ সদস্যরা এসেছেন। কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে এখানে উদ্ধার অভিযান চলছে। এবং আমরা একটু যদি বলে রাখি, এখানে যারা নিহত হয়েছে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। হতাহতদের সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। এখানে 4 জন যে নিহত হয়েছেন তাদের মধ্যে 1 জন আছেন মহিলা এবং 3 জন পুরুষ। তাদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যারা আহত তাদের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে তারা আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখছি যে এখানে ঠিক 12টা, 12:15টার দিকে ময়মনসিংহ থেকে একটি ট্রাক যাচ্ছিল ফুলপুরের উদ্দেশ্যে এবং সেই ট্রাকটি আলালপুর নামক স্থানে পৌঁছার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারানোর ফলে তার সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এবং এটার পিছনে আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিল, সেটিকেও চাপা দিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং এখানে যে সিএনজির যাত্রী যারা ছিল সবাই গুরুতর আহত হয় এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে এবং প্রাথমিকভাবে উদ্ধার করে এখানে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং রাস্তার পাশে রাখে এবং কিছুক্ষণ পরেই আসলে পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয় এবং কোতোয়ালি থানার পুলিশ এসে তাদেরকে আহতদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যায় এবং এই দুর্ঘটনার পরে প্রায় 1 ঘন্টা যাবত এখানে রাস্তাটি প্রায় বন্ধ আছে, যান চলাচল বন্ধ আছে এবং এখানে রাস্তার দুপাশে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের একটি রেকার ভ্যান দিয়ে এই যে দুর্ঘটনা কবলিত যে যানবাহন সেটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে এবং যে রাস্তার 2 পাশে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এটি একটি ব্যস্ত সড়ক। এই দুর্ঘটনার কারণে দুদিকে প্রচুর যানবাহন আটকা পড়েছে এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং এই যানবাহনগুলো উদ্ধারের পরেই এই রাস্তাটি আসলে ছেড়ে দেওয়া হবে এবং যারা রাস্তার যানবাহন চলাচল শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। মূলত এখানে যে ট্রাকটি ছিল সেই ট্রাকটিতে অতিরিক্ত গতি থাকার কারণে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে যে এখানে তার সামনে বিপরীত দিক থেকে আসা যে সিএনজি অটোরিকশাটি ছিল সেই সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এবং পাশে আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিল, সেই ব্যাটারি চালিত অটোরিকশাটিকেও চাপা দিয়ে এবং রাস্তার পাশে পড়ে যায়। তো এখানে উদ্ধার এখন সর্বশেষ খবর হচ্ছে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে এবং হাসপাতালে যে 2 জনকে পাঠানো হয়েছে সেই 2 জনের চিকিৎসা চলছে, তারাও আশঙ্কা মুক্ত নয় এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি এবং উদ্ধার অভিযান চলছে। পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। উদ্ধার অভিযান শেষেই রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের আলালপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ময়মনসিংহের আলালপুরে ঘণ্টাখানেক পূর্বে এক সড়ক দুর্ঘটনায় 4 যাত্রী নিহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের 3টি ইউনিয়নে। বিদ্যুতের খবরে খুশির জোয়ারে ভাসছেন সেখানকার প্রায় 70,000 মানুষ। স্বপ্ন দেখছে নতুন করে, ভাবতে শুরু করেছেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আগামী 2 মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। শরীয়তপুরে চরাঞ্চল ঘুরে
খলিলুর রহমানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দূর থেকে দেখতে অনেকটা মরুভূমির মতো, চারদিক জলবেষ্টিত একটি জনপদ, 3টি ইউনিয়ন নিয়ে শত বছরের চরাঞ্চল। শরীয়তপুরের 2টি থানার 3টি ইউনিয়ন কাছিকাটা, চর আত্রা ও নোয়াপাড়া, যা দুর্গম চর। রাজধানী থেকে খুব দূরে নয়, তবুও যুগের পর যুগ অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই চরবাসী, যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামকে শহরে রূপান্তর করতে দুর্গম অঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। আর চরবাসীর জন্য এখন সবচেয়ে বড় সুখবর হচ্ছে এটি, চরে পৌঁছাবে বিদ্যুৎ, এটি তাদের কাছে স্বপ্ন। আগে ডাহাসর মাসে যেমন সুবিধা হয়েছে, আমাদের এরকম সুবিধা আর কি, কারণ মনে করেন নাইব। আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের চতুর্দিকে নদী, আমরা দ্বীপের মাঝখানে যে আমরা যে বিদ্যুৎ পাবো, আমরা স্বপ্নেও কল্পনা করিনি। চরের কিশোরীরা জানায়, বিদ্যুতের আলোয় তারাও আলোকিত হতে চায়, হয়ে উঠতে চায় আগামীর বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে কারণ হইতেছে আমাদের পক্ষে অনেক ভালো হবে, উন্নত হবে, দেশে মানে ঘরে ঘরে বাতি জ্বলবে। আমরা কখনো ভাবিনি যে আমাদের এই দেশে কারেন্ট আসবে বা আমরা কখনো দেখতে পারবো। তাছাড়া ঘরে ঘরে অনেক শিশুদের লেখাপড়া হবে। স্থানীয় সংসদ সদস্য জানান, নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের লক্ষ্য বাস্তবায়নে চরাঞ্চলে বিদ্যুৎ। আগামী 3 বছরের মধ্যে এ চরাঞ্চলে ব্যাংক ও শিল্প কারখানা স্থাপনের কথাও জানান তিনি। চরাত্রা, নৌপাড়া, কাছিকাটা, জাজিরার চুঞ্চর সহ শরীয়তপুরের যেই অঞ্চলগুলোতে স্বাভাবিক লাইন সংযোজন দেওয়া সম্ভব নয়, সেগুলোতে বিদ্যুৎ নিয়ে আসবো। ইতিমধ্যেই সাবস্টেশনেরও টেন্ডার হয়ে গিয়েছে, সাবমেরিন কেবলেরও টেন্ডার হয়ে গিয়েছে। আগামী 22 তারিখে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে বোধন করব। আগামী 2 মাসের মধ্যে চরের কয়েক হাজার মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে কাজ করছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। 10 MB একটা সাব স্টেশন করব, আর 1 কিলোমিটার আমরা সাবমেরিন কেবল দিয়ে পদ্মা নদী পারাপার করব। আমরা জুনে ওইটা কাজ কমপ্লিট করবো। সাব স্টেশন কমপ্লিট করলে আমরা ওখানে বিদ্যুৎ দিতে পারবো। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে সাবস্টেশন কেন্দ্র নির্মাণের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন করা হবে। চারদিকে জল দ্বারা বেষ্টিত শরীয়তপুরের পদ্মার এই চরাঞ্চলটিতে স্বাধীনতার গত 48 বছরেও এখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি, অথচ এই চরাঞ্চলে 70,000 মানুষের বসবাস। সাবমেরিন কেবলের মাধ্যমে এখানে খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো, আলোকিত হবে চরাঞ্চলের আগামী প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর। পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারদের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নানা জটিলতায় ঠিকাদাররা কাজ বন্ধ করে চলে গেছে। এতে ভাঙন আতঙ্কে রয়েছেন বলেশ্বর নদী পাড়ের কয়েক হাজার গ্রামবাসী। সে সঙ্গে বাঁধ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ছবিতে দেখুন রিপোর্ট। পিরোজপুরের দুর্যোগ ঝুঁকিপূর্ণ উপজেলা মঠবাড়িয়া বঙ্গোপসাগরের কাছাকাছি থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের গ্রামবাসীরা। বিগত সিডরে এই ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানিরও ঘটনা ঘটে। নদীপাড়ের অসহায় এসব মানুষের কথা বিবেচনা করে 2015 সালের জুন মাসে খেতাচিরা, কচুবাড়িয়া এবং বড় মাছুয়া ভোলমারা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার, কিন্তু কয়েক মাস আগে কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারদের চলে যাওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে ভাঙ্গন আতঙ্কে আছেন গ্রামবাসী। আগামী বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন তারা। এছাড়া গ্রামবাসীদের জমি অধিগ্রহণ করলেও সরকার পাওনা টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বেড়িবাঁধ হলো না, কাজটা ফালাইতে চলে গেছে, আর আমরা মূল্য টাকাটাও পাইলাম। বর্ষার সিজন আইছে, জবা উঠলে তো দুনিয়াদারি তলাই যায়। সুলিষ্ট করার কথা হ্যাঁ করে নাই, বেড়িবাঁধটাও হয় না, এই আমাদের দুর্ভোগে ফলাই দিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নানা জটিলতায় স্থানীয়দের অনেকেই জমি অধিগ্রহণের টাকা পাননি, তাই জমি না ছাড়াই ঠিকাদাররা কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। আজ পর্যন্ত জমিগুলো সম্পূর্ণভাবে আমাদের অধিগ্রহণ এবং হস্তান্তর না হয় অন্য কোনো কাজও করতে পারতেছি। আগামী বর্ষায় জরুরি কাজের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছি। 2015 সালে জুলাই মাসে বিশ্বব্যাংকের ইমার্জেন্সি 2007 সাইকেল রিকভারি অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট ECRRP এর আওতায় 75 কোটি টাকা ব্যয়ে স্লুইস গেট সহ বেড়িবাঁধ দুটির নির্মাণ কাজ শুরু হয়। আর প্রকল্পের মেয়াদ শেষ হয় 2018 সালের জুলাই মাসে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় 25 কোটি টাকা ফেরত নেয় বিশ্বব্যাংক। এছাড়া জমি অধিগ্রহণের জন্য 7 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এখনো 1/3 টাকা অপরিশোধিত রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি।
তদন্ত শেষে মামলা। ফেনীতে বিচারের দাবিতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। রংপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে হত্যা চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, অভিযুক্ত পলাতক। পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সঙ্গে টিকতে পারছে না বাংলাদেশ। বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। রোজা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, আদা ও রসুনের দাম, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। এবং বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সমসংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।